আমরা তোমার কাছে ভূতের গল্প শুনতে এসেছি গোপাল দাদু, ওঠো না। এইভাবে গোপাল দাদুর ঘুম ভাঙানো যাবে না, বুঝলি? অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। ঠিক বলেছিস গুলটে, চল গোপাল দাদুকে ধরে বিছানা থেকে নামিয়ে দিই। পাগল নাকি? তারপর যখন গোপাল দাদুর নিচে আমরা চাপা পড়বো তখন কি হবে? ধুর, আমার ভালো লাগছে না। একটু পরেই বাড়ি ফিরে গিয়ে পড়তে বসতে হবে। দাদু যে কি করে না। ও দাদু, ওঠো না। বলি ভর সন্ধেবেলায় মোষের মতন নাক ডেকে কোন মানুষটা ঘুমোয় শুনি? ওই তো দিদা এসে গেছে। ও দিদা, এক বালতি জল এনে দেবো? দে তো, তাই দে। এই নাও। এ কি, গোপাল দাদু যে এখনো ঘুমোচ্ছে। ওই দেখ, গোপাল দাদু তো খুব চালাক রে। বার করছে চালাকি। বলি তুমি উঠবে? ওরে বাবা রে! হাস হাস, দাদুর কষ্ট দেখে হাসবি বই কি? এই চুপ চুপ, দাদু রেগে গেছে। বলি তুমি কি গো, কোনো আক্কেল জ্ঞান নেই তোমার? ভর সন্ধেবেলায় কেউ মোষের মতো নাক ডেকে ঘুমোয় নাকি? দেখো গিন্নি, সবার সঙ্গে আমার তুলনা করো না। আমি হলাম গোপাল ভাঁড়। সে তুমি যেই হয়ে থাকো তাতে আমার কি? গিন্নি, খেতে দাও তো, খিদে পাচ্ছে। দূর, আমার আর ভাল লাগে না। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ খালি খাই 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 খাই। আজ হাওয়া গরম আছে, চল আমরা পালাই। আমি চাইলেই কাজ করতে পারি, কিন্তু আমি করি না। ওরকম মনে হয়। তোমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি সুখী মানুষ, আর খাওয়ার ঘুম ছাড়া তুমি কোন কাজটা করতে পারো শুনি? তাই নাকি? বেশ, আমিও দেখিয়ে দেব আমি কি পারি আর কি পারি না। যত সব। ও মা, কত কত মোহর! এত মোহর কোথা থেকে না বলে সরালে শুনি? কেন আমি সৎ পথে উপার্জন করতে পারি না বুঝি? কি বললে? তুমি সৎ পথে উপার্জন করেছো? হাসালে গো, হাসালে। এতে এত হাসির কি আছে? হ্যাঁ, আমি মহারাজের কাছ থেকে 2 কাঠা জমি চাষের নাম করে নিয়ে সেই জমিতে গরিব চাষিদের দিয়ে ধান চাষ করিয়েছি। ফসলের একটা ভাগ ওই চাষিদের দিয়ে বাকিটা আমি আমার ট্যাঁকে ঢুকিয়ে নিয়েছি। বলো কি, 2 কাঠা জমির ধান বিক্রি করে চাষিদের ভাগ দিয়েও তোমার হাতে এত মোহর থাকলো? ওটাই তো আমার বুদ্ধি গগিন্নি। আমি চাষিদের খুবই সামান্য ভাগ দিয়েছি, বুঝেছো? ও তাই বলো? তাই এটা তো ভালো রাস্তা বার করেছো পয়সা উপার্জন করার। সেটাই তো। এবার থেকে এইভাবেই মহারাজের কাছ থেকে চাষের নামে জমি নিয়ে গরিব চাষিদের দিয়ে চাষ করিয়ে নেব। ওদের ভাগ কম দিলেও ওরা ভয়ে প্রতিবাদ করবে না, আর তার ফলে আমার চুরি কেউ ধরতে পারবে না। যাক, এতদিনে তোমার মাথার গোবরগুলো শুকিয়ে ঘুটে হয়েছে। গিন্নি আমার প্রশংসা করলো না অপমান করলো কিছুই বুঝতে পারলাম না। যাকগে, আমি আমার কাজে মন দিই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, সবাই যে যার জায়গায় বসে পড়ো। আরে আরে, আমি কাকে দেখছি? এই যে গোপাল। আপনি ঠিক দেখেছেন মহারাজ। গোপাল এবার থেকে রোজ সময় মতন রাজসভায় আসবে। সে কি, রোজ দেরি করে আসার অভ্যাসটা এত সহজে পাল্টে ফেললে গোপাল? হ্যাঁ, আগে পাল্টাতে বাধ্য হলাম সেনাপতি। কেন কেন বাধ্য হলাম কেন বলছো? কারণ আমার গিন্নি মনে করে খাওয়া আর ঘুম ছাড়া আমি আর কিছুই পারি না। তাই আমি আমার গিন্নিকে দেখিয়ে দিতে চাই আমিও চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি। বাবারে বাবা, গোপাল করবে কাজ আর চেয়ে দেখবে গিন্নি। মহারাজ, এই আনন্দে পুজো দিন, খাওয়ান সবাইকে সিন্নি।
হ্যাঁ হ্যাঁ তাই দেব। গোপাল রোজ রাজসভাতে সময় মতো আসলে আমি সত্যি সত্যি পুজো দিয়ে সবাইকে সিন্নি খাওয়াবো। আগে পুজো দেওয়ার দরকার নেই মহারাজ, তার বদলে আমাকে 2 কাঠা জমি দিন। আমি ওই জমিতে চাষ করে গিন্নিকে দেখিয়ে দেব আমিও কাজ করতে পারি। এই রে, এ কি আমার খুঁজে বার করা পথে গোপালও হাঁটছে দেখছি। গোপালও যদি আমার মতন মহারাজের কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাহলে মহারাজ আমার চুরি ধরে ফেলবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। আচ্ছা বেশ মন্ত্রী, ধান চাষের জন্য যে 2 কাঠা জমি আমার থেকে নিয়েছিলে সেই জমিতে তো ধান কাটা হয়ে গেছে। এবার তাহলে ওই জমিটা তুমি নাও গোপাল। একদম নয়, আমি ওই জমিতে আবার চাষ করব মহারাজ। এই, আবার শুরু হলো। ওই শয়তান মন্ত্রীটার জ্বালায় একটা ভালো কাজও করা যায় না। ভালো কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় গোপাল, ও সব তোমার দ্বারা হবে না। তুমি বরং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তাই নাকি? তা আপনি চুরি করা ছেড়ে কবে ভালো কাজ শুরু করলেন শুনি মন্ত্রীমশাই? এ কি, সামান্য 2 কাঠা জমি নিয়ে গোপাল আর মন্ত্রীর মধ্যে যুদ্ধ লাগলো দেখছি। মুখ সামলে কথা বলো গোপাল। ওই জমিটা আগে পাথরে জমি ছিল। আমি নিজে ওই জমির পাথর সরিয়ে লাঙল দিয়ে জমিটা চাষের উপযুক্ত করেছি। তাই ওই জমিতে আমি ছাড়া কেউ চাষ করবে না। কিন্তু জমিটা তো মহারাজের। মহারাজ আমাকে অনুমতি দিয়েছেন ওই জমিতে চাষ করার। আপনি বারণ করার কে শুনি? দেখেছেন মহারাজ, দেখেছেন দেখেছেন তো গোপাল কেমন মুখে মুখে তর্ক করছে। তোর বাবা, তুমিও কম যাও না মন্ত্রী। তোমরা দুজনেই সমান। তোমাদের এই সাপে নেউলে সম্পর্কটা না জীবনেও ঠিক হবে না। আমি তোমাকে দেখে নেব গোপাল। আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন মন্ত্রীমশাই। আহ, চুপ, দুজনেই চুপ। আমি দুজনকেই ওই জমিতে চাষ করতে দেব। হ্যাঁ, দুজনকেই চাষ করতে দেবেন? সেটা কেমন করে? ওই 2 কাঠা জমির মধ্যে তুমি 1 কাঠা জমিতে চাষ করবে গোপাল, আর বাকি 1 কাঠায় করবে মন্ত্রী। তারপর ফসল উঠলে সেই ফসল আমার উপস্থিতিতেই তোমরা বিক্রি করবে। যে ফসল বিক্রি করে সবচেয়ে বেশি পয়সা উপার্জন করতে পারবে তাকেই আমি পরের বার থেকে ওই 2 কাঠা জমিতেই চাষ করতে দেব। বাহ বাহ, দারুণ বুদ্ধি বার করেছেন মহারাজ। লড়াই করে জিতে নিতে হবে জমি, এটাই ভালো। এবার গোপাল জিতবে না মন্ত্রী মশাই জিতবে সেটাই দেখার বিষয়। গোপাল কোনোদিন হেরে যায়নি, এবারও হারবে না। দেখা যাবে দেখা যাবে। এত সহজে আমি তোমাকে ছাড়বো না গোপাল, এই বলে দিলাম। দাঁড়াও গোপাল, এবার দেখাবো তোমাকে মন্ত্রীর বুদ্ধি। তোমার ফসলে আগুন ধরিয়ে দেব, তারপর দেখব কিভাবে তুমি ফসল বিক্রি করে আমার থেকে বেশি পয়সা উপার্জন করতে পারো। আমার নাম মন্ত্রী। এত সহজে আমি ওই 2 কাঠা জমি হাতছাড়া হতে দেব না। আমার নামও গোপাল ভাঁড়। আমিও দেখব জমির ফসল বিক্রি করে মন্ত্রীমশাই কিভাবে আমার থেকে বেশি পয়সা উপার্জন করে। এটা শুধু গিন্নিকে আমার ক্ষমতা দেখানোর জন্য নয়, সবার সামনে গোপাল ভাঁড়ের বুদ্ধি আর শক্তিকে প্রমাণ করার জন্য আমাকে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে কাজ করে ফসল ফলাতে হবে। না হলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আরে আরে আরে, ওটা আমাদের মন্ত্রীমশাই আর বটা ঘটা না? নিশ্চয়ই আমার বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত করছে। না না, আমাকে শুনতে হবে ওরা কি নিয়ে আলোচনা করছে। বলুন মন্ত্রী মশাই, কি বলবেন? শোন তবে মহারাজ আমাকে আর গোপালকে 2 কাঠা জমিতে অর্ধেক অর্ধেক করে চাষ করতে বলেছেন। ফসল উঠলে যার ফসল বিক্রি করে সবচেয়ে বেশি পয়সা পাওয়া যাবে তাকেই মহারাজ ওই 2 কাঠা জমি চাষের জন্য দেবেন। ও, এই ব্যাপার। তা এতে আমরা কি করতে পারি বলুন? চুপ, আগে পুরোটা শোন। তোরা তো জানিস এবারে আমি ওই 2 কাঠা জমিতে ধান চাষ করে বেশ মোটা পয়সা উপার্জন করেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা সব জানি। আপনি গরিব চাষিদের সামান্য পয়সা দিয়ে বাকি সবটাই নিজের ঘরে তুলেছেন। ঠিক বলেছিস।
ওই 2 কাঠা জমি আমার হাতছাড়া হয়ে গেলে এই উপার্জনটাও তো আমার বন্ধ হয়ে যাবে। এইবার বুঝেছি মন্ত্রীমশাই কেন ওই 2 কাঠা জমি কিছুতেই ছাড়তে চাইছেন না। শোন, গোপাল যেমন চাষ করছে করুক, ফসল উঠলে বিক্রি করার আগের দিন রাতে তোরা চুপি চুপি গিয়ে গোপালের কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিয়ে আসবি। বাহ, দারুণ বুদ্ধি। গোপালের ফসল পুড়ে গেলে গোপাল আর ফসল বিক্রি করতে পারবে না, আর আপনি জিতে যাবেন। ঠিক বলেছিস। আর আমার হাত থেকে ওই 2 কাঠা জমিও হাত ছাড়া হবে না, কি বুঝলি? সব বুঝেছি মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা ঠিক সময় গিয়ে গোপালের কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, বাহ বাহ, বেশ, এবার আমি চিন্তামুক্ত হলাম। কিন্তু আমার চিন্তা বেড়ে গেল। আমার ফসলে আগুন ওরা লাগাবেই, এ আমি কিছুতেই আটকাতে পারবো না। কিন্তু যেটা আমি পারবো সেটা হলো ওদের করা ক্ষতিকে বুদ্ধির সাহায্যে লাভের গুড় খাওয়ানো। ভাবো গোপাল, ভাবো কিভাবে ওদের করা ক্ষতি থেকে আরো আরো বেশি করে পয়সা উপার্জন করা যায়। পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। সত্যি আমার কত বুদ্ধি! হ্যাঁ, আমি মরে যাওয়ার পরও আমায় লোকে ভুলবে না, সবার মুখে মুখে ঘুরবে আমার বুদ্ধির গল্প। এ আমি খুব ভালো করে জানি। ভালো করে কাজ করো গো, এবার যাতে আগের থেকেও অনেক অনেক বেশি ফসল হয়। আচ্ছা মন্ত্রীমশাই। ওই তো গোপালও এসে গেছে দেখছি। এই যে গোপাল। আগে বলুন মন্ত্রী মশাই। তোমার লোক কই? এই তো আমার নাতি নাতনিরা, ওরাই আমার সঙ্গে চাষের কাজে হাত লাগাবে। হ্যাঁ, তাই নাকি? তা তুমি তোমার ভাগের জমিতে কি চাষ করবে শুনি? কই তোমাদের সঙ্গে কোনো চারা গাছ দেখতে পাচ্ছি না। আগে আমি ঘাস চাষ করব মন্ত্রী মশাই। ঘাস চাষ? জমিতে ঘাস চাষ করে করবে কি শুনি? কেন, বাজারে বিক্রি করব। লোকে গোপালের জমির ঘাস কিনে নিয়ে গিয়ে নিজেদের পোষা গরু ছাগলকে খাওয়াবে। চাইলে আপনিও আমার জমির ঘাস কিনে নিয়ে যেতে পারেন। কি তুমি আমাকে গরু ছাগলের সঙ্গে তুলনা করলে? তোমার এত বড় সাহস? দাঁড়াও না গোপাল, সে তুমি ঘাসই চাষ করো আর ধান। আমি তোমার ফসলে যখন আগুন লাগাবো বলেছি তখন লাগাবই। হ্যাঁ, নে নে নে, আর দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি মাঠে কুঁড়ে জল ঢেলে দে, তারপর আপনা আপনি ঘাস গজিয়ে যাবে। আমাদের আর বিশেষ কিছু করতে হবে না রে। বলো গোপাল দাদা, এত রাত করে এলে কেন? এলাম কি আর সাধে, ভাঙা হাটে জিনিসপত্র একটু সস্তায় পাওয়া যায় কিনা। তা ভাই, তোমার কাছে মিষ্টি আলু আছে? আছে গো গোপাল দাদা। কতটা জমিতে চাষ করবে শুনি? ওই ধরো 1 কাঠা জমির কিছুটা অংশে, পুরোটাতে নয়। তাহলে এটাতে হয়ে যাবে। এই না, ধরো 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 ধরো। দেখ দেখ, আমার জমিতে ঘাসগুলো কেমন বড় হয়ে গেছে। হ্যাঁ গো গোপাল দাদু, হবেই তো, আমরা রোজ এসে ঘাসে জল দিয়ে গেছি। এই যে গোপাল, আমি আগামীকালই আমার জমির ধান কাটবো। তুমি কবে ফসল তুলবে শুনি? আমার জমির ঘাসও বড় হয়ে গেছে, আমিও তাহলে আপনার সঙ্গে কালই ফসল কেটে ফেলবো। বেশ, তাহলে আমি মহারাজকে গিয়ে বলে আসছি আগামী পরশুদিন ওনার উপস্থিতিতে আমরা দুজন নিজেদের জমির ফসল বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তাই বলুন। হ্যাঁ, তারপর দেখবো গোপাল, এই 2 কাঠা জমি তুমি কি করে পাও। সে তো সময়ই বলবে মন্ত্রী মশাই।
মহারাজ আগামী পরশু আমি আর গোপাল দুজনেই নিজেদের জমির ফসল বিক্রি করব। আমি সেটাই আপনাকে জানাতে এলাম। বেশ বেশ, আমি তাহলে পরশুদিন সকাল সকালই তোমাদের জমিতে পৌঁছে যাব। আচ্ছা মহারাজ। তা মন্ত্রী, তোমার চাষবাস কেমন হয়েছে শুনি? আগে খুব ভালো মহারাজ। আর গোপালের? আর কি বলবো মহারাজ, গোপাল ওর ভাগের 1 কাঠা জমিতে ঘাস চাষ করেছে। হ্যাঁ, ঘাস চাষ? ঘাস চাষের কথা তো আগে কখনো শুনিনি। তাহলেই বুঝুন মহারাজ, পরশু আমি জিতবো এই বলে দিলাম। না 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 না, গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা ফন্দি এঁটেছে। এত বোকার মতো কাজ করার লোক তো গোপাল নয়। কি গো, বলি আজ তো ফসল কাটার দিন, জমিতে যাবে না? যাব, তবে বিকেলে। সে কি, বিকেল বেলায় কেউ ফসল কাটে নাকি? হ্যাঁ, গোপাল কাটে। মন্ত্রী মশাইয়ের ফসল কাটা হয়ে গেলে তারপর আমি ফসল কাটবো। কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই। যা ভেবেছিলাম তার থেকে বেশি ফসলই হয়েছে। তোরা ভালো কাজ করেছিস। তোদের আগের বারের থেকে 5 পয়সা করে বেশি দেব। মাত্র 5 পয়সা? এত খাটনি করে? চুপ, বেশি কথা বললে ওটাও পাবি না, উল্টে 5 পয়সা কেটে নেব। যা, ভাগ ভাগ এবার। ওরে বাবা রে, আর কথা বাড়াসনি, পালা পালা। এদিকে গোপাল এখনো ফসল কাটতে এলো না। আজ রাতে গোপাল ফসল না কাটলে আমি ওর ফসলে আগুন জ্বালাবো কেমন করে? ওই তো গোপাল এসেছে। বাহ, বিকেলের মধ্যেই কাজ শেষ করে ফেলেছেন দেখছি মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল, এবার তুমিও তোমার জমির ফসল তুলে ফেলো। আমি চলি, কাল সকালে দেখা হবে। হ্যাঁ, চল এবার হাত লাগিয়ে ঘাসগুলো কেটে ফেলি। আর আলু? চুপ, এখন কোনো কথা নয়। আচ্ছা গোপাল দাদু। চল ঘটা, এবার গোপালের কেটে রাখা ফসলে টুকুস করে আগুন ধরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। কি মনে হচ্ছে মহারাজ, কে জিতবে, গোপাল না মন্ত্রী মশাই? সে তো আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে। আগে থেকে বলা কিন্তু খুব মুশকিল। কেন মহারাজ, এ তো জলের মতন সোজা। জিতবো আমি। আর আমি কি বসে বসে ঘাস খাবো? হ্যাঁ, চলো না চলো, গিয়ে যখন দেখবে তোমার কেটে রেখে যাওয়া ঘাস পুড়ে ছাই হয়ে গেছে, তখন পালাবার পথ পাবে না বাছা। এ কি, কার ফসলে আগুন লাগলো? হ্যাঁ তাই তো, এ তো আমার ফসল। চ, এবার কি হবে গোপাল? তুমি এবার ছাই বিক্রি করবে নাকি? না না না, এ মোটেই ভালো হলো না গোপাল। শুধু ফসল কেটে রেখে চলে গেলেই তো হবে না, ফসল পাহারা দেওয়া তোমার কাজ। এবার তাহলে মন্ত্রী তো জিতে গেল। আগে দাঁড়ান মহারাজ, গোপাল এত সহজে হেরে যাবে না মহারাজ। সে কি, তোমার ফসল তো পুড়ে গেছে গোপাল। জানি তো, গোপালের শুধু ফসলই পুড়েছে, কিন্তু আমাদের মন্ত্রী মশাইয়ের পুড়েছে কপাল। হ্যাঁ, কি আবল তাবল বকছো গোপাল? ন্যাপলা, গুলটে, পুটি, টাপা, পুচকে, এবার ছাই ঘেটে লাভের গুড়টা বার করে আন। আহ, সুন্দর পুড়েছে। হ্যাঁ, এসব কি গোপাল? আগে আপনি আমার ফসলে আগুন লাগিয়েছেন,
আর আমি সেই আগুনে আমার জমিতে চাষ করা মিষ্টি আলু পুড়িয়ে নিয়েছি। এবার মিষ্টি পোড়া আলু বিক্রি করে আমি আপনার থেকে বেশি পয়সা উপার্জন করব। সে কি, তুমি তো ঘাস চাষ করেছিলে? সেটা তো আপনার চোখে ধুলো দেওয়ার জন্যে। ওই ঘাসের ভেতরে ছিল আমার বসানো মিষ্টি আলু গাছ। আর গতকাল রাতে আমি আর আমার নাতি নাতনিরা এই মিষ্টি আলুগুলো মাটি থেকে তুলে ঘাসের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। রাতে বটা ঘটার লাগানো আগুনে শুধু ঘাসই পোড়েনি, সঙ্গে পুড়েছে আমার চাষ করা মিষ্টি আলু। ছি ছি মন্ত্রী, তাহলে তাহলে তুমি পরিকল্পনা করে গোপালের ফসলে আগুন লাগিয়েছো? না মানে, হ্যাঁ মানে, মানে শুধু আমার ফসলে আগুন নয়, গরিব চাষিদের দিয়ে মন্ত্রীমশাই চাষ করিয়ে তাদের প্রাপ্য পয়সাও দেননি। চাষি ভাইরা, হ্যাঁ মহারাজ, গোপাল দাদা ঠিক বলছে। মন্ত্রী মশাই বলেছেন মুখ করলে আমাদের সব পয়সা কেটে নেবেন মহারাজ, তাই আমরা ভয়ে চুপ করেছিলাম। মন্ত্রী, এত বড় সাহস তোমার! ছি 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 ছি। দেখলেন তো মন্ত্রীমশাই, গোপাল চালাকি করে নয়, বুদ্ধির জোরে যেতে এবার এই 2 কাঠা জমিতে চাষ করবে গোপাল। কি মজা, কি মজা, গোপাল দাদু জিতে গেছে। কি মজা, গোপাল দাদু জিতে গেছে। মহারাজ, আর কোনোদিন এরকম করব না। না 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 না, আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবা রে, ওরে বাবা রে। বুদ্ধির খেল দেখালো গোপাল, আর মন্ত্রী মশাইয়ের পুড়ল কপাল। বাবারে বাবা, গোপাল বড্ড চালু। কই, আমাকেও দিন তো একটা পোড়া মিষ্টি আলু। জয় গোপালের জয়। বহুদিন পরে রাজবাড়ির বাইরে পা রেখে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি দেখতে চাই আমার রাজ্যের রাজ্যবাসী সকলে কেমন আছে। একেই বলে মহারাজ মাটির টান। একবার মাটিতে পা পড়লে মাটিকে শিকড়ের মতো আঁকড়ে ধরতে চাইবে। আজকে আর রাজসভা নয়, ফেলে এসেছেন সব কাজ। গ্রাম বাংলা ঘুরে দেখছেন মাটির মানুষ মহারাজ। বাহ সভা কবি, বাহ! তোমার এই কবিতা শুনে আমি ধন্য। এই নাও মুক্তোর হার, কেবল তোমারই জন্য। চলুন মহারাজ, সামনে হীরালালের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে দেখা যাক সবাই কেমন আছে। তাই চলো, তাই চলো। কি হীরালাল, কেমন আছো? এই ঈশ্বরের আর আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি মহারাজ। তা তোমার হাম্মাগুলো, মানে গরুগুলো কেমন আছে? ওরা বেশ ভালোই আছে মহারাজ। মাঝখানে ওই একটা বাছুরের পায়ে যন্ত্রণা উঠেছিল, কিন্তু এখন বেশ সুস্থই আছে। সব গরুই ভালো দুধের যোগান দিচ্ছে। বেশ বেশ, গুরুদের যত্ন নাও, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। চলো চলো, সামনে মানিকলালের বাড়ি, ওর বাড়িতে গিয়ে দেখি কি করছে। কি খবর মানিকলাল? ও মহারাজ, আপনি কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন, তাও আবার সপার্শ্বদ। কই গো মিনুর মা, কোথায় গেলে গো? আরে অত ডাকাডাকির কিছু নেই, আমি একটু ওই রাজ্য পরিদর্শনে বেরিয়েছি, দেখি কে কেমন আছে। আমরা সবাই ভালো আছি মহারাজ। এই সংসার আর ছাগলদের নিয়ে ভালোই কেটে যাচ্ছে। মহারাজ, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না 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 না, আজ নয়, আজ নয়, আজ অনেকের বাড়িতে যেতে হবে, পরে কোনো একদিন হবে। গেলে মহারাজ ভালোই হতো, হয়তো হালকা করে পেট পুজোটাও হয়ে যেত। হ্যাংলামুটা বন্ধ কর গোপাল। চলি হে মানিকলাল, পরে একদিন আসবো। আচ্ছা, মন্ত্রীকে তো দেখছি না। মহারাজ, ওই মন্ত্রী মশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো, ওই পিছনে। যাই হোক, আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওই কথাই রইল, আজকে মাঝরাতে দেখা হবে আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন তোরা আয়।
কই চুনিলাল, লালচুনি? একি মহারাজ, আপনি কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন। না না, আমি তো আজকে বসতে আসিনি চুনি। তা তোমার কাজকর্ম, সংসার এসব কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? না, তেমন কোনো সমস্যা কিছুই নেই, সবই ঈশ্বরের দয়ায় কুশল মঙ্গলই আছে। বাহ বাহ, বেশ বেশ। কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও কিন্তু। মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো সাধারণ মহারাজ নন, তিনি হলেন প্রজাদরদি রাজা। যেমন মুরগির পালক, টিয়া পাখির পালক, তেমনি মহারাজ হলেন প্রজা পালক। দেখলেন মহারাজ, দেখলেন গোপাল কিরকম আপনার সাথে মস্করা করে চলে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। চলো, আজ অনেক বেলা হয়ে গেছে, তোমরা সবাই এখন বাড়ি যাও। কালকে রাজসভায় তোমাদের সাথে আবার দেখা হবে। ওহ, তোরা দেখছি চলে এসেছিস। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা হলাম আপনার চেলা চামুন্ডে। আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি? তা তা কি কাজ করতে হবে মন্ত্রী মশাই? শোন, তোদের একটা কাজ করতে হবে। এটা দিয়েই হবে আসল কাজ। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোদের শুধু বাকি কাজটা করতে হবে। আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে, চুনি, মানি। এগুলো তো মূল্যবান রত্ন, আমরা এগুলো চুরি করব? আগে ভালো করে শোন, তারপরে কথা বল। প্রথমে তোদের যেতে হবে। কোনো চিন্তা করবেন না, আমরা আমরা এমন ভাবে কাজটা সারবো, কাক পক্ষী তো দূরের কথা, রাতের বেলাতে ওই যে পেঁচাতেও টের পাবে না। সভাসদগণ, কালকে এটা দেখে আমি বেশ খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। সে তো করবেই মহারাজ, সবই আপনার পালকের গুণ। গোপাল, আবার মস্করা শুরু করেছো তো? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। গোপালের টেকো মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি। দিন না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে। মহারাজ, মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। এবার মহারাজ বুঝলে ঠেলা। কি হয়েছে হিরালাল? মহারাজ, রাতারাতি আমার 40টা গরু উধাও হয়ে গেছে মহারাজ। একটা নয়, দুটো নয়, একেবারে 40টা। তার মানে চোর বেশ সাহসী চোর। 40টা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয়। আচ্ছা হিরালাল, এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল, তুমি কোনো আওয়াজ পাওনি? না, তা তো পাইনি। অদ্ভুত ব্যাপার, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে যাই রহস্য হোক না কেন, সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে। আমি ভেবে দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও হিরালাল, বাড়ি যাও। এই কালকেই আমার রাজ্যে কোনো সমস্যাই ছিল না, আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো। গ্রহ নক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয়, ওরা বন বন করে ঘুরছে, তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে। আমার চাকা এবার গড় গড় করে এগোবে, সেটা বেশ বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আজ রাজসভা এখানেই মুলতুবি করা হলো। আর সেনাপতি, তুমি তো খোঁজ খবর না, ওই হিরালালের 40টা গরু গেল কোথায়? যথাজ্ঞা মহারাজ। ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি, কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না। সেনাপতি, ও সেনাপতি, কালকে যে হিরালালের 40টা গরু হাওয়া হয়ে গেল, তার কোনো হদিশ পেলে? না মহারাজ, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। তো সব হাম্মকের দল। ওদিকে যে রাজ্যবাসীরা বিপদে পড়ে না খেতে পেয়ে মরছে, সে খেয়াল আছে তোমার? হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। মানিকলাল,
তোমার আবার কি হলো? আমার ছাগলগুলোকে কে রাতারাতি নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে নিয়ে চলে গেছে? আমি জানি না মহারাজ, কে আমার এত বড় সর্বনাশ করলো। আপনি কিছু একটা করুন। একের পর এক সর্বনেশে কাণ্ড ঘটেই চলেছে। মহারাজ, মহারাজ, আপনি কিছু একটা করুন। কেউ কিচ্ছু করতে পারবে না। আমার চাল সবাই বেসামাল। মহারাজ, আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর উঠে দেখি এই কাণ্ড। কি করব কি করব কিছু বুঝতে পারছি না। কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কিছু বলো। ও মন্ত্রী, আরে ও গোপাল, আমি এ ব্যাপারে কি করব? আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে কি করব। তোমরা সবাই এক্ষুনি সারা রাজ্যে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। কে বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে। আচ্ছা মহারাজ। কেলে পচা, আরে কেলে পচা। ও কে রে? ও গোপাল দাদা, বলো তা হঠাৎ তুমি আমার বাড়িতে? ঘরে চল, সব বলছি। এ কি গোপাল দাদা, দরজা বন্ধ করতেছ কেন? তোর সাথে কিছু কথা আছে, যেটা 5 কান হলে মুশকিল। এ মা, সি সি সি, এসব কি বলতিস গোপাল দাদা? তোমার কথা মতো আমি চুরি, সামারি, অপহরণ এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি। এই বিশ্বাস করো তুমি। আচ্ছা, তাই বুঝি? তাই এগুলো কে করছে শুনি? বিশ্বাস করো গোপাল দাদা, আমি কিছুটি জানি না গো। শুধু ভালো কাজের জন্য তুমি চুরি করতে বলো, তখনই আমি করি। নইলে আমি ওই রাস্তায় আর কোনোদিনও হাঁটবো নি গো দাদা, সত্যি বলতেছি তোমারে। ঠিক আছে, তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই, আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে। কি করতে হবে বলো গোপাল দাদা? তোকে আজ রাতে রাজ্যের চারিদিকে পাহারা দিতে হবে। কেউ কোনো পশু পাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা গোপাল দাদা। ধুর ধুর, যেদিকে তাকাই কিছুই নেই। সেই কখন থেকে চারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কারো বুঝি খেয়ে দিয়ে কাজ নেই, রাত দুপুরে চুরি করতে বেরাবে। এককালে আমাকেও এই কাজ কত করতে হয়েছে, সেসব স্মৃতি। এত রাতে দূরে ওরা কারা হেঁটে চলেছে? একটু কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখি তো। ব্যাস, আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ। কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে। সবই মন্ত্রী মশাইয়ের দেওয়া অবশ ওষুধের কারসাজি। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু ওষুধ তো সব শেষ। কালকে থেকে আবার চাইতে হবে। কি সর্বনেশে কাণ্ড! স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত। না, খুব শিগগিরই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু এখনো কেলে পচা এলো না। মনে হচ্ছে আজকে আর চুরি চামারি কিছু হবে না। যাই, ঘুমোতে যাই। দেখি কেলে পচা না? হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, সব খবর জানতে পেরেছি। আয় ভেতরে আয়।
বল। গোপাল দাদা এইসব চুরি করেছে ওই বটা আর ঘটা, আর কাজটা করাচ্ছেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং। মন্ত্রী মশাই? আচ্ছা, আর কি জানতে পেরেছিস? আর কি, ও অবশ অবশ বলছিল, ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা। অবশ? সেটা আবার কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর কাজ করেছিস। আর হ্যাঁ, তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। তুমি একদম নিশ্চিন্তে থাকো গো গোপাল দাদা, কেউ ঘুণাক্ষরও কিছুটি টের পাবে না গো। এই নে তোর বকশিস, যা বাড়ি যা। মন্ত্রী মশাই, আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড়, কিন্তু এবার শুরু হবে আমার খেলা। আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার আড়াই প্যাঁচ, যে চাল মন্ত্রীর চালও সম্ভব নয়। একের পর এক চুরি হয়ে চলেছে, কিন্তু কারো কোনো হুঁশ জ্ঞান নেই। তোমরা সবাই এক একটা অকর্মার ঢেঁকি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার সব মুরগি রাতারাতি উধাও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সে কি তোমারও? হায় রে হায়, আমার স্বপ্নের রাজ্যে এ কি দুর্দশা নেমে এলো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি, শনি, মঙ্গল এক গতিতে ঘূর্ণিপাক খাচ্ছে, তাই এই অবস্থা। আমার কি হবে মহারাজ? আমার ছোট ছোট মুরগির চানাগুলো কোথায় চলে গেল মহারাজ? কি গোপাল, তুমি কিছু বলো? তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা, তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি, আমি কি লোকেদের পাশে দাঁড়াবো? তোমার আবার কিসের বিপদ? আর বলবেন না মহারাজ, আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বলল, গোপাল, আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রা যাচ্ছি, তুমি এই কয়েকদিন ওকে লালন পালন করো। হ্যাঁ, তোমার আবার কোন সুসম্পর্কের আত্মীয় গোপাল? আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। কি বললে? তোমার শ্বশুরের বড় মেয়ে? তারপর তারপর আমার তো ভয় হচ্ছে, যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায়, তখন তো চিরের 22 ফের হয়ে যাবে মহারাজ। আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন। এই গরু বিদেশি গরু মহারাজ, একদিনে 20 সের দুধ দেয়, চুরি হলে সর্বনাশ হয়ে যাবে। কেন, তুমি নিজে গরু পাহারা দেবে? আপনারা তো জানেন আমার কাজের মধ্যে দুই, খাই আর শুই, আর একবার শুলে ঘুমিয়ে মরা। চুনিলাল, তুমি এখন এসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা মহারাজ। ওহ, সেনাপতির দ্বারা তো কিছুই হলো না, আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে। উফ, এখন কি আমার পাশে কেউ নেই যে এই প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে? মহারাজ, যদি আপনি অভয় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে। আচ্ছা মন্ত্রী, তাই দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই। আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নেব না। যথা আজ্ঞা মহারাজ। বাবা, এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ। নে বাবা নে, তোর জন্য যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে। মোটামুটি এই দূরত্বে গোল করে গর্ত খুঁড়লে এখানে গরু আসতে পারবে না। গর্তে গোবর ভরা হয়ে গেছে, এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে।
প্রহরী, চটপট মহারাজকে ডেকে আনো, খুব জরুরি দরকার। বলো গোপাল ডাকছে। আচ্ছা, এক্ষুনি ডাকছি। ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছতলায় বাঁধা। আরে দাঁড়া, আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুঁড়ে দি, তারপরে কাজ করতে হবে। চল এবার চট করে গরুটাকে নিয়ে যাই। হ্যাঁ চল। বাবারি হে, গর্তের মধ্যে পড়ে গেলাম রে। বটা ঘটা তোরা, তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পোষ্যদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিলি? না আসলে মানে মহারাজ, সবই ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে তুলে আন। যথা আজ্ঞা মহারাজ। ছি 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 মন্ত্রী, তুমি এত নীচ কাজ করতে পারলে? রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে, আর তুমি তাদের কি চুরি করছো? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। তুমি আগে বলো, সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায়? রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ। যাও প্রহরী, যাও, তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা মন্ত্রীমশাই, সবই যখন জানা গেল, এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন। মন্ত্রী বলো। আগে মানে একটা অজ্ঞান করা রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ, তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না। কই কই দেখি ওষুধটা। ও গোপাল দাদা, আমাদের গর্ত থেকে তোলো দাদা, আর কতক্ষণ গোবরের কবরে থাকবো? ও গোপাল দাদা। ওই তো মন্ত্রীর জ্ঞান ফিরলেই তোদের তুলে দেবে। আচ্ছা গোপাল, তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কে? আমি কিন্তু অনেক ভাবলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম। এটা তো আমারই গরু, মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম। কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমার শ্বশুরের বড় মেয়ে আমার গিন্নি, আমার গিন্নির দাদা আমার শ্যালক, আমার শ্যালকের ভগ্নিপতি আমি, আর আমার মামার বোন আমার মা, আমার মায়ের ছেলে আমি। তার মানে কি দাঁড়ালো মহারাজ, আমারই গরু, তাই না? হ্যাঁ নয় হ্যাঁ। গোপাল, তুমি পারো বটে।